হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শুভঙ্কর সরকার। আজকে আমরা পরিবেশবিদ্যার আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন নিয়ে আলোচনা করব, যা তোমাদের প্রাইমারি টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসে থাকার চেষ্টা করবে এবং যারা আগের ক্লাসগুলো দেখোনি, প্লে লিস্ট বানিয়ে দেওয়া হয়েছে, সেখানে গিয়ে পরপর ক্লাসগুলো দেখে নিও। শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন দিয়ে। কী আছে দেখে নেওয়া যাক। দেখো, প্রথম প্রশ্ন, এনসিএফ 2005-এর ভিত্তিতে পরিবেশ বিজ্ঞান প্রাথমিক স্তরে আলাদাভাবে স্থান পেয়েছে। অপশান এ, প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত। অপশান বি, দ্বিতীয় শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত। অপশান সি, তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত। অপশান ডি, দ্বিতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত। ঝটপট কমেন্ট করার চেষ্টা করো। যারা উত্তরটা পারবে কমেন্টে তোমাদের উত্তর জানাও, তারপর আমার উত্তরের সঙ্গে মিলিয়ে নাও কোনটা কতটা সঠিক হচ্ছে বা কতটা তোমাদের প্রিপারেশন আছে তোমরা কিন্তু বুঝতে পারবে। তো এনসিএফ 2005-এর ভিত্তিতে পরিবেশ বিজ্ঞান প্রাথমিক স্তরে আলাদাভাবে স্থান পেয়েছে কোথায়? তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীতে। কারণ আমরা জানি ক্লাস 3 থেকেই আমাদের পরিবেশ বিজ্ঞানটা শুরু হয়েছে, তাই এনসিএফ 2005 অনুসারে পরিবেশ বিজ্ঞান স্থান পেয়েছে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী। অপশান সি কিন্তু এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, দক্ষতামূলক উদ্দেশ্য হলো। দক্ষতামূলক উদ্দেশ্য কোনটাকে বলা হয়? অপশান এ, শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতার মনোভাব গড়ে তোলা। অপশান বি, পরিবেশের প্রাকৃতিক সম্পদ রক্ষার্থে দক্ষতা অর্জন করা। অপশান সি, শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধের ধারণা তৈরি করা। অপশান ডি, পরিবেশকে কীভাবে রক্ষা করা যায় তা জানা। তো ঝটপট বলো, দক্ষতামূলক উদ্দেশ্য হলো কোনটি? অপশান এ, বি, সি, ডি এর মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তোমরা সেটা কমেন্ট করে জানাও। প্রশ্ন নাম্বার দিয়ে কিন্তু কমেন্ট করার চেষ্টা করবে, তারপর আমার উত্তরের সঙ্গে মিলিয়ে নাও। সবাই নিজের নিজের উত্তর করবে, কেউ কারোর উত্তর দেখে কিন্তু উত্তর করার চেষ্টা করো না, তাহলে তোমরা তোমাদের প্র্যাকটিসটা কিন্তু বুঝতে পারবে। সেই হিসাবে তোমরা পরীক্ষার কতটা প্রিপারেশান আছে সেটা কিন্তু তোমরা জানতে পারবে। তো দেখো, দক্ষতামূলক উদ্দেশ্য হলো পরিবেশকে কীভাবে রক্ষা করা যায়, পরিবেশের সচেতনতা সম্পর্কে কীভাবে জানা যায়, সেটাই কিন্তু হলো দক্ষতামূলক উদ্দেশ্য। অপশান ডি কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশান ডি। নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, খুব সুন্দর একটা প্রশ্ন আছে, তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দেশের প্রাথমিক বিদ্যালয়ে পরিবেশ বিজ্ঞান শিক্ষা সহায়ক উপকরণ হিসাবে কম্পিউটার এখনও তত জনপ্রিয় হয়নি, তার মূল কারণ কি? মানে পরিবেশবিদ্যার শিক্ষায় কম্পিউটারটা এখনও জনপ্রিয় হয়নি, তার মূল কারণ কি? অপশান এ, বিদ্যালয়ের পরিকাঠামোগত অসুবিধা আছে। অপশান বি, শিক্ষার্থীরা কম্পিউটার সহযোগে পাঠে আগ্রহী নয়। অপশান সি, শিক্ষকের আগ্রহের অভাব। অপশান ডি, কম্পিউটার পরিবেশ বিজ্ঞান পঠন পাঠনের পক্ষে উপযোগী নয়। ঠিক আছে, তো 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে? দেখো, অপশান ডি আর অপশান বি কিন্তু অটোমেটিক্যালি বাদ চলে যাচ্ছে। তাহলে এবার কি থাকবে? শিক্ষকের আগ্রহের অভাব। তো শিক্ষকের আগ্রহ আছে, কারণ আমরা জানি এখনকার যুগে সমস্ত শিক্ষক বা যে কেউ কম্পিউটার একটু বেসিক নলেজ কিন্তু সবারই আছে। তাহলে এটাও উত্তর হবে না। তাহলে কী হবে? বিদ্যালয়ে পরিকাঠামোগত যে অসুবিধা রয়েছে তার জন্যই বিদ্যালয়ে প্রত্যেকটা পরিবেশবিদ্যার শিক্ষায় কিন্তু কম্পিউটার ব্যবহার করা যেতে পারে না। তাহলে অপশান এ কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, কি বলেছে দেখো, বিদ্যালয়ের পাঠ্যক্রমে পরিবেশ শিক্ষা অন্তর্ভুক্ত করা হয়েছে কারণটা কি? অপশান এ, মানুষের বিভিন্ন কাজ সম্পর্কে সচেতন করার জন্য। অপশান বি, মানুষ ও পরিবেশের সম্পর্কে বিষয়ে শিশুদের সচেতন করার জন্য। অপশান ডি, ছাত্রছাত্রীদের পরিবেশ সম্পর্কে সচেতন করার জন্য। অপশান ডি, উপরের সবগুলি সঠিক। তো দেখো, এখানে কিন্তু অনেকেই অপশান ডি দেখে উপরের সবগুলি সঠিক করে দেবে, আর তার উত্তরটা কিন্তু ভুল হয়ে যাবে। এখানে কিন্তু এটা হবে না, কারণ এখানে বিদ্যালয়ে পাঠ্যক্রমে পরিবেশ শিক্ষা অন্তর্ভুক্ত করা হয়েছে। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পড়ে, মানুষ পড়ে না। তো এখানে দেখো, মানুষের বিভিন্ন কাজ সম্পর্কে সচেতন করার জন্য। ঠিক আছে, এটা তো হতেই পারে উত্তর, কিন্তু এই যে অপশান বি, এটা কিন্তু উত্তর হবে না। দেখো, মানুষ ও পরিবেশের সম্পর্কে বিষয়ে শিশুদের সচেতন করার জন্য। শিশুদেরকে এমনি সচেতন করা যায়, পরিবেশ সম্পর্কে সচেতন। অপশান সি কিন্তু এখানে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। অপশান সি কিন্তু এখানে উত্তর হয়ে যাবে। তাহলে 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশান সি। নেক্সট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, কি বলেছে দেখো,
একজন শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে নৈতিক বিকাশের জন্য অপশান এ মহৎ ব্যক্তিদের কথা বলবেন, অপশান বি শৃঙ্খলাবোধ বিকাশে সচেষ্ট হবেন, অপশান সি বর্তমানে নৈতিক অধঃপতন ও তার পরিমাণের কথা ব্যাখ্যা করবেন, অপশান ডি নিজে আদর্শ আচরণ করবেন। তো একজন শিক্ষক শিক্ষার্থীদের কাছে নৈতিক বিকাশের জন্য কি করবে? তো দেখো, নৈতিক বিকাশের জন্য আমরা সাধারণত নৈতিক বিকাশটা দেখে শিখে যাই। মানে একজন টিচার যদি তোমার কাছে ভালো ব্যবহার করে, সে যদি ভালো মতো থাকে, তাহলে তুমি তাকে আইডল মনে করবে, আইডল মনে করে তার মতো হওয়ার চেষ্টা করবে, নৈতিক আচরণে পরিবর্তন হবে। তাই শিক্ষকের আচরণটা কিন্তু ঠিকঠাক হওয়া দরকার। তাহলে অপশান ডি কিন্তু এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 6 নম্বর প্রশ্ন, শিখন হলো অপশান এ সহজাত প্রক্রিয়া, অপশান বি অর্জিত প্রক্রিয়া, অপশান সি অধিকাংশ ক্ষেত্রে সহজাত তবে শিখন অর্জিত হতে পারে, অপশান ডি অধিকাংশ ক্ষেত্রে শিখন অর্জিত হবে, কোনো কোনো ক্ষেত্রে সহজাত হতে পারে। তো দেখো, শিখন কিন্তু সহজাত এবং অর্জিতর পারস্পরিক মিথস্ক্রিয়ার ফলেই হয়, ঠিক আছে? তাহলে কি হবে, শিখনের অর্ধেক কিছুই কিন্তু আমরা আগে থেকেই শিখে আছি, মানে অধিকাংশ ক্ষেত্রে সহজাত হয় এবং পরে সেটা অর্জিত হয়। তাহলে অপশান সিতে দেখো সেই অপশানটা আছে, অধিকাংশ ক্ষেত্রে সহজাত তবে শিখন অর্জিত হতে পারে। তাহলে অপশান সি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। অনেকেই ডি বলবে, কিন্তু ডি কিন্তু উত্তর হবে না। 7 নাম্বারটা, বিশ্ব পরিবেশ দিবস কত তারিখ? এই উত্তরটি একজন শিক্ষার্থী দিতে পারল না, কারণ অপশান এ তার পরিবেশ বিষয়ে যথাযথ জ্ঞান হয়নি, অপশান বি পরিবেশ বিষয়গুলি যথাযথভাবে পড়েনি, অপশান সি পরিবেশ গুরুত্বপূর্ণ বিষয় বলে শিক্ষার্থী মনে করেননি, অপশান ডি শিক্ষকরা পরিবেশ বিষয়টিকে যত্ন সহকারে পড়াননি। ঝটপট বলো, 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে? তো দেখো, শিশুদের কোনো কিন্তু ভুল কিন্তু পেডাগজিতে ধরা হয় না, সব ভুল কিন্তু শিক্ষকদেরই ধরা হয়। তাহলে এখানে কিন্তু সেই হিসাবে যদি আমরা উত্তরটা করার চেষ্টা করি, তাহলে কিন্তু শিক্ষকরা পরিবেশ বিষয়টিকে যত্ন সহকারে পড়ায়নি বলেই শিশুরা পরিবেশ সম্পর্কে যথাযথ জ্ঞান হয়নি, ঠিক আছে? জ্ঞান হয়নি এটা তো হবেই না, যথাযথ পড়েনি এটাও না, এটাও না। তাহলে অপশান ডি কিন্তু সঠিক। আচ্ছা সরি, এখানে 7 নম্বর প্রশ্নের এটা সঠিক উত্তর কিন্তু অপশান ডি না, সরি আমারই একটু ভুল হয়ে গেছে। এখানে কিন্তু সঠিক উত্তরটা হবে অপশান এ, কারণ তার যথাযথ জ্ঞান হয়নি, তার পরিবেশ বিষয়ে যথাযথ জ্ঞান হয়নি। এখানে অপশানটা এ হবে, কারণ যত্ন সহকারে পড়েনি এটা হবে না। নেক্সট প্রশ্নে আমরা মুভ করছি। 8 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, নিরবিচ্ছিন্ন মূল্যায়ন শিক্ষার্থীর নিকট গুরুত্বপূর্ণ, কারণটা কি? অপশান এ শিক্ষার্থী তার অগ্রগতি সম্পর্কে অবহিত হতে পারে, একদম ঠিক কথা। শিক্ষার্থী তার দুর্বলতা এবং দক্ষতা সম্পর্কে সচেতন হতে পারে, একদম ঠিক কথা। শিক্ষার্থী তার পাঠাভ্যাসের তা আরও বস্তুনিষ্ঠতা আনতে পারে, এটাও ঠিক কথা। তাহলে এখানে কিন্তু অপশান ডি যেটা আছে সেটাই ঠিক হয়ে যাবে উপরের সবগুলি। নিরবিচ্ছিন্ন মূল্যায়ন শিক্ষার্থীর নিকট গুরুত্বপূর্ণ, কারণ এই 3টেই অপশান হবে, কিন্তু এ বি সি 3টেই ঠিক, তাই আমরা উত্তরটা অপশান ডি করে দিলাম। চলো পরের প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, শিক্ষক পাঠদানের কোন সময় শিক্ষা উপকরণ দেখাবেন? শিক্ষা যে উপকরণ থাকবে সেগুলো কখন দেখাবে? অপশান এ পাঠদানের সময় বিষয়ভিত্তিক উপস্থাপনের সময়, অপশান বি পাঠদানের পর্বের শেষে, অপশান সি শিক্ষক নিজের ইচ্ছামতো সময়ে, অপশান ডি যে কোনো সময়। ধরো আমি কোনো কিছু একটা পড়াচ্ছি, পড়াতে আমি একটা কোনো টিএলএম ব্যবহার করব, কখন টিএলএমটা দেখাবো? যখন আমরা পাঠদান দিব, যে বিষয়টা পড়াবো সেই বিষয়, তার মানে বিষয়ভিত্তিক উপস্থাপনের সময়, মানে বিষয়টি কোনো একটা বিষয় উপস্থাপন করলাম তখন কিন্তু আমরা টিএলএমটাকে দেখাবো বা শিক্ষা উপকরণগুলো দেখানো যাবে। তাহলে অপশান এ কিন্তু সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 10 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে দেখো, বালিকাদের শিক্ষা ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া উচিত, কারণ অপশান এ বালিকাদের মেধা বালকের অপেক্ষা বেশি, অপশান বি শিশু শিক্ষায় নারীদের ভূমিকা বেশি, অপশান সি শিশু শিক্ষাক্ষেত্রে বালিকারা অনেক পিছিয়ে আছে, অপশান ডি শিক্ষায় বালিকাদের একনিষ্ঠতা বেশি।
তো ঝটপট বলো 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? বালিকাদের অগ্রাধিকার দেওয়া উচিত, কারণ কি? কারণ বালিকারা দেখবে গ্রামে গঞ্জে এখনও মেয়েদের ঠিকমতো স্কুলে পাঠানো হয় না, কারণ তারা অনেকটাই পিছিয়ে আছে। তো শিক্ষাক্ষেত্রে বালিকাদের অনেক পিছিয়ে আছে, এই জন্যই কিন্তু অগ্রাধিকার দেওয়া উচিত, মানে মেয়েদেরকে সুযোগ সুবিধা দেওয়া উচিত। তাহলে 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশান সি। চলো পরের প্রশ্নে আমরা মুভ করি। তাহলে 11 নম্বর প্রশ্ন কি বলেছে? টিএলএম এর বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি সঠিক নয়? শেষ পর্যন্ত কিন্তু প্রশ্নটা পড়বে, তাহলে কিন্তু তোমরা উত্তরটা ঠিকঠাক বলতে পারবে। তাই প্রশ্ন দেখেই হট করে উত্তরে যাবে না, প্রশ্নটা ভালো করে পড়বে কিন্তু সবাই। তো অপশান এতে আছে শিখন, শিখনের সহায়ক। অপশান বি, শিখনকে ফলপ্রসূ করে। অপশান সি, ভাষা প্রকাশে সাহায্য করে না। অপশান ডি, শিক্ষক ও শিক্ষার্থী উভয়ে লাভবান হয়। তো দেখো নাবাচক একটাই উত্তর আছে, আর প্রশ্নটা নেগেটিভ সেন্সে আছে, তাহলে অপশান কিন্তু সি হয়ে যাবে আমাদের এখানে। তাহলে 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশান সি। নেক্সট প্রশ্নে আমরা মুভ করছি 12 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো? যদি কোনো শিক্ষার্থী বায়ু, জল, মাটি যে পরিবেশের অন্তর্ভুক্ত সেই সম্বন্ধে ধারণা না জন্মায় পাঠদানের পর, তবে তাকে অপশান এ পরিবেশবিদ্যার অংশ মুখস্থ করতে বলা উচিত। অপশান বি, সংশোধনীমূলক শিক্ষণের ব্যবস্থা করা উচিত। অপশান সি, তাকে পরিবেশবিদ্যা শিক্ষণের প্রতি গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই বলা উচিত। অপশান ডি, এ ও বি উভয়ই ঠিক। তো ঝটপট বলো 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? যদি একটা বিষয় পড়ানোর পর কোনো বাচ্চা বা কোনো শিশু বা কোনো শিক্ষার্থী যদি সেটা সম্পর্কে ঠিকঠাক ধারণা না জন্মায় বা সেটা যদি বলতে না পারে, তাহলে তাকে কী করা উচিত? সংশোধনমূলক শিক্ষা দেওয়া উচিত। অপশান বিতে সেই উত্তরটা আছে, তাহলে বি আমাদের এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশান বি হয়ে গেল। নেক্সট প্রশ্নে আমরা মুভ করছি 13 নম্বর প্রশ্ন। দেখো কি বলেছে? কোন বিষয়ের উপর শিক্ষার্থীদের অন্তর্দৃষ্টি জাগ্রত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হলো? কোনো বিষয়ের উপর শিক্ষার্থীদের অন্তর্দৃষ্টি জাগ্রত করার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায়। অপশান এ, বিষয়ের উপর শিক্ষকের পাণ্ডিত্য। অপশান বি, নির্দিষ্ট বিষয়ের সঙ্গে অন্যান্য বিষয়ের সম্পর্ক ব্যক্ত করা। অপশান সি, শিক্ষক বিষয়ের মূলনীতিগুলি শিক্ষার্থীদের অনুধাবনে সাহায্য করবেন। অপশান ডি, বিষয় সম্পর্কিত বিভিন্ন এবং অন্যান্য উৎসগুলি শিক্ষার্থীদের অবহিত করা। তো ঝটপট বলো কোন বিষয়ের উপর শিক্ষার্থীদের অন্তর্দৃষ্টি জাগ্রত করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় কী? বিষয়ের যে মূলনীতিগুলো হবে সেগুলো শিক্ষার্থীদের অনুধাবনে সাহায্য করা। তাহলে অপশান সি কিন্তু 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশান সি। নেক্সট প্রশ্ন 14 নম্বর প্রশ্ন কি বলেছে? একজন শিশু শিক্ষার্থীকে জবা ফুল দেখিয়ে শেখানো হচ্ছে। একজন শিশু শিক্ষার্থীকে জবা ফুল দেখিয়ে শেখানো হচ্ছে, এটি হলো পরীক্ষামূলক শিখন। অপশান বি, বক্তৃতার মাধ্যমে শিখন। অপশান সি, প্রতিপাদন পদ্ধতির শিখন। অপশান সি, সমস্যামূলক পরিস্থিতিতে শিখন। তো ঝটপট বলো এখানে 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? প্রশ্ন নাম্বার দিয়ে তোমরা উত্তরটা কমেন্ট করার চেষ্টা করো এবং তারপর উত্তরটা মিলিয়ে নাও। তো দেখো কোনো কিছু দেখিয়ে যখন শেখানো হবে তখন সেটা পরীক্ষামূলক না, বক্তৃতাও না, সমস্যা সমাধান বা সমস্যামূলকও না, এটাকে বলা হয় প্রতিস্থাপন পদ্ধতির শিখন। তাহলে 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশান সি, প্রতিস্থাপন পদ্ধতিতে শিখন। নেক্সট প্রশ্ন 15 নম্বর প্রশ্ন কি বলেছে? প্রাথমিক স্তরের শিশুরা পরিবেশ সম্পর্কে প্রশ্ন করলে শিক্ষকের উচিত। প্রাথমিক স্তরে শিশুরা পরিবেশ সম্পর্কে প্রশ্ন করলে শিক্ষকের উচিত। অপশান এতে আছে শিক্ষার্থীর প্রশ্নকে গুরুত্ব না দেওয়া, এটা তো অসম্ভব ব্যাপার। শিক্ষার্থীর কৌতূহল নিরসন করা। অপশান বি, শিক্ষার্থীর প্রতি সহানুভূতি হওয়া। অপশান ডি, শিক্ষার্থীর প্রশ্ন মনোযোগ দিয়ে শোনা। তো প্রাথমিক স্তরে শিশুরা পরিবেশ সম্পর্কে প্রশ্ন করলে শিক্ষার্থীদের যে কৌতূহল থাকে সেই কৌতূহলটাকে মিটিয়ে দেওয়া, মানে তারা যেটা জানতে চাইছে সেটাকে জানিয়ে দেওয়া। তাহলে কৌতূহল নিরসন করা এটাই উত্তর হবে, মানে তাদের মনে যে কৌতূহল, তাদের যে
তাহলে এখানে কিন্তু সঠিক উত্তরটা অপশান বি হয়ে যাবে, শিক্ষার্থীদের কৌতূহল নিরসন করা। নেক্সট প্রশ্নে আমরা মুভ করছি 16 নম্বর প্রশ্ন। কি বলেছে দেখো, শিক্ষা উপকরণ ব্যবহারের ফলে, শিক্ষার যে উপকরণগুলো আছে সেই উপকরণ ব্যবহারের ফলে কি হয়? অপশান এ, শিক্ষার্থীদের পাঠের প্রতি আগ্রহী ও মনোযোগ হয়ে ওঠে, একদম ঠিক কথা, শিক্ষার্থীরা পাঠের প্রতি আগ্রহী এবং মনোযোগ হয়ে উঠবে। অপশান বি, শিক্ষণ প্রক্রিয়াতে মূর্ত হয়ে ওঠে, এটাও ঠিক কথা। আর শিক্ষার্থীদের জ্ঞানের সংগঠন দৃঢ় হয়। অপশান ডি, উপরের সবগুলি। তো দেখো আমরা দেখলাম তিনটেই কিন্তু ঠিক আছে, তাহলে এখানে কিন্তু উত্তর অপশান ডি, উপরের সবগুলিই কিন্তু ঠিক হয়ে যাবে। কারণ শিক্ষা সহায়ক উপকরণ যেগুলো আছে সেগুলো কিন্তু একটা পাঠকে আগ্রহী এবং মনোযোগী করে তোলে, কোনো একটা বিমূর্ত জিনিসকে মূর্ত করে তুলতে সাহায্য করে এবং জ্ঞানের যে সংগঠন সেই সংগঠনটাকে দৃঢ় করে তৈরি করে। তো এগুলো সবই কিন্তু শিক্ষা সহায়ক উপকরণের কিন্তু ব্যবহারের ফলেই কিন্তু হয়ে থাকে, তাই এখানে উত্তরটা অপশান ডি হয়ে গেল। নেক্সট প্রশ্ন 17 নম্বর প্রশ্ন, নিচের কোনটি দৃশ্য শ্রাব্য উপকরণ নয়? এবার দেখো অনেকেই দৃশ্য শ্রাব্য দেখে ফটাফট মেরে দিত, কিন্তু কোনটা দৃশ্য শ্রাব্য উপকরণ নয়? অপশান এ ব্ল্যাকবোর্ড, অপশান বি কম্পিউটার, অপশান সি টেলিভিশন, অপশান ডি ভিডিও। তো ঝটপট বলো এখানে সঠিক উত্তর কোনটা হবে? সবাই পারবে আশা করি, এর থেকে সোজা প্রশ্ন কিন্তু কিছু হয় বলে মনে হয় না, সব থেকে সোজা প্রশ্ন বলতে এটাই। তো দেখো ব্ল্যাকবোর্ডে আমরা দেখি, সেখান থেকে কিছু আমরা শুনতে পাই না, মাস্টারমশাই কথা বলে বা শিক্ষক কথা বলে তারপর আমরা শুনতে পাই, ব্ল্যাকবোর্ড নিজে থেকে কোনো কথা বলে না, তাহলে এটা দৃশ্য শ্রাব্য নয়, তাহলে অপশান এ কিন্তু সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 18 নম্বর প্রশ্ন। কি বলেছে দেখো, বিষয় সম্পর্কে ধারণা গঠনে শিক্ষার্থী সম্পর্কে নিচের কোন তথ্যটি প্রাসঙ্গিক নয়? বিষয় সম্পর্কে ধারণা গঠনে শিক্ষার্থী সম্পর্কে নিচের কোন তথ্যটি প্রাসঙ্গিক নয়? অপশান এ বিষয় সম্পর্কে শিক্ষার্থীর পূর্ব জ্ঞান, অপশান বি শিক্ষার্থীর দৈহিক গঠন, অপশান সি শিক্ষার্থীর আগ্রহ, অপশান ডি শিক্ষার্থীর কোন পরিবেশ থেকে এসেছে। তো ঝটপট বলো কি হবে, কোনটা প্রাসঙ্গিক নয়? তার দেহের গঠন, দৈহিক গঠন কিন্তু প্রাসঙ্গিক নয়, কারণ এক একজনের দৈহিক গঠন তো এক এক রকম হতে পারে, তাহলে সেটা কি প্রাসঙ্গিক? সেটা প্রাসঙ্গিক নয় বিষয় সম্পর্কে ধারণার জন্য, তাহলে অপশান বি কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে। বাকি সবগুলোই কিন্তু প্রাসঙ্গিক, সে কোন পরিবেশ থেকে এসেছে তার উপর সে ডিপেন্ড করে, সে কতটা কি জানতে পারবে বা কতটা কি সে আগ্রহ থাকবে, তার শিক্ষার্থীর আগ্রহটাকেও ডিপেন্ড করছে এবং তার পূর্বে কতটা জ্ঞান আছে সেটাও কিন্তু ডিপেন্ড করে, কিন্তু তার দৈহিক গঠন কিন্তু ডিপেন্ড করবে না কখনোই। ঠিক আছে, তাহলে 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশান বি। নেক্সট প্রশ্নে আমরা মুভ করি 19 নম্বর প্রশ্ন। জল সমস্যা মেটাতে হলে প্রয়োজন, এই যে জলের যে সমস্যা, মাঝে মাঝে আমরা দেখি জল পাওয়া যায় না, অনেক সময় অনেক কিছু থেকে কল থেকে জল ওঠে না, এই যে জলের যে সমস্যা, এই জল সমস্যা মেটাতে কি প্রয়োজন? অপশান এ জলের ব্যবহার কমানো, অপশান বি জলের অপচয় কমানো, অপশান সি বৃষ্টির জলের সংরক্ষণ ব্যবস্থা তৈরি করা, অপশান ডি বি ও সি উভয়ই। ঝটপট বলো, এটাও খুব সোজা প্রশ্ন। 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটি হবে? তো 19 নম্বর প্রশ্নে দেখো, জলের অপচয় কমাতে হবে, আমরা যে জলটাকে নষ্ট করছি সেই জল নষ্ট করা যাবে না এবং বৃষ্টির জলকে সংরক্ষণ করতে হবে। দেখবে তামিলনাড়ুতে কিন্তু বৃষ্টির জলকে সংরক্ষণ করার ব্যবস্থা রয়েছে। তো এরকম করে আমাদের প্রত্যেকটা যদি রাজ্যে জলকে সংরক্ষণ করা যায় তাহলে কিন্তু আমাদের এই জলের যে খামতি বা জলের যে সমস্যা সেটা কিন্তু থাকবে না, তাহলে অপশান বি আর অপশান সি দুটোই কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, তাহলে অপশান ডি কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। নেক্সট প্রশ্নে আমরা মুভ করছি 20 নম্বর প্রশ্ন। কি বলেছে দেখো, কোঠারি কমিশন প্রাথমিক স্তরে পরিবেশ শিক্ষার লক্ষ্য সম্পর্কে বলেছে। এই যে কমিশনগুলো আছে সেই কমিশন কি বলেছে, এনসিএফ কি বলেছে, এই যাবতীয় প্রশ্ন কিন্তু পরীক্ষায় পড়বে। ঠিক আছে, এগুলো কিন্তু একটু ভালো করে পড়বে। তো কোঠারি কমিশন প্রাথমিক স্তরে পরিবেশ শিক্ষার লক্ষ্য সম্পর্কে বলেছে। অপশান এ প্রাকৃতিক পরিবেশ এবং পানির সঙ্গে সম্পর্ক জানাবে। অপশান বি পরিবেশ চারপাশ সম্পর্কে জানাবে। অপশান সি সামাজিক, প্রাকৃতিক এবং জৈবিক পরিবেশের সঙ্গে শিক্ষার্থীদের সম্পর্ক গড়ে তোলা। অপশান ডি উপরের সবগুলোই সঠিক। তো ঝটপট বলো 20 নম্বর প্রশ্ন। এবার দেখো আমি বারবার বলছি উপরের সবগুলো সঠিক বলেই যে আমরা ওটাকেই টিক মারবো সেটা নয়, কিন্তু এবার দেখো যেটা উপরের অপশান এতে বলেছে পানি আর উদ্ভিদের মধ্যে সম্পর্ক, সেটা দেখো প্রাকৃতিক, সামাজিক আর জৈবিক, ওই কথাটাই
এটার মানেই দাঁড়াচ্ছে, তার মানে এটা এটা বলা যা এটা বলা সেম জিনিস। এবার দেখো পরিবেশের চারপাশ সামাজিক, প্রাকৃতিক, জৈবিক, এই নিয়েই তো আমাদের পরিবেশ চারপাশ, মানে অপশান বিতেও যেটা বলেছে অপশান সিতে সেটাই বলে দিয়েছে। তাহলে অপশান এ বিতে যা বলা আছে সেটা ডাইরেক্ট অপশান সিতেই বলা আছে, তাহলে আমরা কেন উপরের সবগুলিতে উত্তর করব? এখানে উত্তরটা কিন্তু অপশান সি হয়ে যাবে। এই জিনিসগুলো পরীক্ষার সময় একটু মাথায় ঠিকঠাকভাবে রাখতে পারলেই কিন্তু আমরা উত্তর কিন্তু খুব সহজেই ঠিকঠাক করে আসতে পারবো। এগুলো কিন্তু আমাদেরকে একটু ধরে ধরে জিনিসগুলো দেখে যেতে হবে। চলো পরের প্রশ্ন, 21 নম্বর প্রশ্ন, শিখনের কোন তত্ত্বে স্কিমার ধারণা করা হয়েছে? অপশান এ সক্রিয় অনুবর্তন তত্ত্ব, অপশান বি অন্তর্দৃষ্টিমূলক তত্ত্ব, অপশান সি জ্ঞানমূলক তত্ত্ব, অপশান ডি উপরের সবকটি। নাও বলো, শিখনের কোন তত্ত্বে স্কিমার ধারণা করা হয়েছে? স্কিমা ধারণা আমরা দেখেছিলাম পিয়াজে যখন পড়েছিলাম, পিয়াজের যে কগনিটিভ ডেভেলপমেন্ট বা জ্ঞানমূলক যে ডেভেলপমেন্ট, সেখানে আমরা স্কিমার ধারণা পেয়েছিল। স্কিমা হলো দীর্ঘমেয়াদী কোনো একটা জিনিসের সংবর্ধন করা, তাই তো? তাহলে এখানে জ্ঞানমূলক তত্ত্ব, অপশান সিতে কিন্তু সঠিক উত্তরটা আছে, তাহলে অপশান সি কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে। চলো নেক্সট প্রশ্ন, 22 নম্বর প্রশ্ন, শিক্ষকের দিক থেকে মূল্যায়নের প্রয়োজনীয়তা হলো। শিক্ষকের রেসপেক্টে বলেছে, শিক্ষার্থীর রেসপেক্টে বা শিক্ষার্থীর দিক থেকে বলানি, তো মূল্যায়নের প্রয়োজনীয়তা কি? অপশান এ শিক্ষণ উদ্দেশ্যগুলিকে কী পরিমাপে সফল হয়েছে তা বিচার করা, অপশান বি শিক্ষণ পদ্ধতির সফলতা বিচার করা, অপশান সি বিষয়টি পুনর্বার আলোচনার প্রয়োজন কিনা সেটা জানানোর কথা, অপশান ডি উপরের সবগুলি। তো ঝটপট বলো 22 নম্বর প্রশ্নের সঠিক কী হবে? তো দেখো 22 নম্বর প্রশ্নটা যেটা বলেছে মূল্যায়নের প্রয়োজনীয়তা, তো দেখো শিক্ষণ উদ্দেশ্যগুলিকে কী পরিমাণে সফল হয়েছে তা বিচার করা, এটাই কিন্তু শিক্ষকের প্রয়োজনীয় একটা কর্তব্যের মধ্যেই পড়ছে। শিক্ষণ পদ্ধতির সফলতা বিচার, একজন শিক্ষক কতটা পড়িয়েছে তা সে কতটা সফল হয়েছে সেটা জানা, এটাও ঠিক। বিষয়টি পুনর্বার আলোচনার প্রয়োজন আছে, রিমিডিয়াল টিচিংয়ের ব্যবস্থা করতে হবে কি না সেটার জন্যও কিন্তু মূল্যায়ন প্রয়োজনীয়। তাহলে এই তিনটেই কিন্তু সঠিক হয়ে যাচ্ছে, এখানে কিন্তু অপশান ডি উপরের সবগুলিই কিন্তু সঠিক হয়ে যাবে। তাহলে 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশান ডি হয়ে গেল। নেক্সট প্রশ্ন 23 নম্বর প্রশ্ন, ভিবিআই প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। পেরেক চুম্বক এক টুকরো কাগজকে 3টি ভাগে ভাগ করা হলো, এটি বিজ্ঞানের যে প্রক্রিয়ার মধ্যে পড়ে সেটি কি? অপশান এ সিদ্ধান্ত, অপশান সি শ্রেণীকরণ, অপশান সি পর্যবেক্ষণ, অপশান বি সত্যতা নির্ণয়। এই জায়গাটা বলবে, আমরা কোনো কিছু 3টে ভাগে ভাগ করি বা 2টো ভাগে ভাগ করি, এটা কি? এটা হলো শ্রেণীবিভাগ, শ্রেণীকরণ, ঠিক আছে? তাহলে এটা কিন্তু হচ্ছে ক্লাসিফিকেশন যেটাকে বলা হয়, ঠিক আছে? তাহলে এটা কি বলা হবে? অপশান বি শ্রেণীকরণ। তাহলে 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশান বি হয়ে যাবে। নেক্সট প্রশ্ন 24 নম্বর প্রশ্ন কি বলেছে? নিরবিচ্ছিন্ন মূল্যায়নের উদ্দেশ্য হলো অপশান এ শিখনের অগ্রগতির পরিমাপ করা, অপশান বি শিখনের ফাঁকগুলি চিহ্নিত করা, অপশান সি সংশোধনমূলক শিখনের প্রয়োজনীয়তা বিবেচনা করা, অপশান ডি উপরের সবগুলি। কোনটি নিরবিচ্ছিন্ন মূল্যায়নের উদ্দেশ্য? ঝটপট বলো 24 নম্বর প্রশ্ন। তো দেখো নিরবিচ্ছিন্ন মূল্যায়নের যে উদ্দেশ্য, যে কোনো মূল্যায়নের শিখনের অগ্রগতি পরিমাপ করা কিন্তু মূল্যায়নের সবথেকে বড় উদ্দেশ্য। শিখনের মধ্যে পড়াতে গিয়ে কোনো গাফিলতি, কোনো গ্যাপ বা কোনো ফাঁক আছে কিনা সেটা কিন্তু বিচার করা মূল্যায়নের কাজ বা মূল্যায়নের উদ্দেশ্য। আর শিক্ষণমূলক শিক্ষার প্রয়োজন আছে কিনা, কোনো একটা শিক্ষা দেওয়ার পর সেটার প্রয়োজন আছে কিনা সেটা বিবেচনা করা, এটাও কিন্তু নিরবিচ্ছিন্ন মূল্যায়নের উদ্দেশ্যের মধ্যেই পড়ে। তাহলে এখানে 3টেই পড়ে যাচ্ছে, তাহলে অপশান ডি কিন্তু উপরের সবগুলি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট প্রশ্ন 25 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটাও এর আগে আমি একটা ক্লাসে করিয়ে দিয়েছি। ফ্ল্যাশ কার্ড কী ধরনের শিখন প্রদীপন? ফ্ল্যাশ কার্ড কী ধরনের শিখন প্রদীপন? অপশান এ শ্রুতি নির্ভর, অপশান বি দৃশ্য নির্ভর, অপশান সি দৃশ্য শ্রুতি নির্ভর, অপশান ডি কার্যকারী প্রদীপন। তো ঝটপট বলো 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তো ফ্ল্যাশ কার্ড হলো দৃশ্য নির্ভর, অপশান বি সঠিক উত্তর, কারণ দেখতে হয়, এটা দেখলেই তুমি সেই প্রদীপনটাকে ব্যবহার করতে পারবে। তো এটা হচ্ছে অপশান বি দৃশ্য নির্ভর, সঠিক উত্তর হয়ে যাবে। চলো পরের প্রশ্নে আমরা যাচ্ছি, 26 নম্বর প্রশ্ন, খুব সুন্দর একটা প্রশ্ন। এই প্রশ্নটাকে কিন্তু আমি এর আগেও একটা ক্লাসে করিয়েছিলাম, কিন্তু একটু অন্যভাবে করিয়েছিলাম, আজকে সেটাকে আর একটু অন্যভাবে মডিফাই করে নেওয়া হয়েছে। দেখো শিয়াল কাটার বীজে
তেল অনেক সময় সর্ষের তেলের সঙ্গে মেশানো হয়, এই ভেজাল সর্ষের তেল খেলে একটা রোগ হয়, যার নাম কি? আমি ভেজাল সর্ষের তেল খালি বলেছিলাম, এখানে প্রশ্নটাকে একটু মডিফাই করা হয়েছে। অপশান এ ল্যাথিরিজম, অপশান বি ডফসি, অপশান সি অ্যালার্জেন, অপশান ডি বোটুলিজম। ঝটপট বলো, সর্ষের তেল খেলে একটা রোগ হয়, তার নাম কি? মানে ভেজাল সর্ষের তেল খেলে। তো কী রোগ হয়? ডফসি রোগ হয়, শরীর ফুলে যায়, ঠিক আছে, এই সব রোগ যে হয় সেটাকে বলা ডফসি রোগ। অপশান বি কিন্তু সঠিক উত্তর। তাহলে 26 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশান বি হয়ে গেল। নেক্সট প্রশ্ন 27 নম্বর প্রশ্ন, জৈব বাহক হলো, জৈব বাহক কোনটি? অপশান এ সাধারণ মাছি, অপশান বি মশা, অপশান সি মৌমাছি, অপশান ডি মশা এবং সাধারণ মাছি। তো 27 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? ঝটপট বলো। জৈব বাহক। তাড়াতাড়ি একটু বলার চেষ্টা করো 27 নম্বর প্রশ্ন কি হবে। তো এখানে কিন্তু সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান বি মশা। মশা হলো একটি জৈব বাহকের উদাহরণ। নেক্সট প্রশ্ন 28 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, আন্তর্জাতিক বাঘ দিবস। আমি বলেছিলাম প্রত্যেকটা দিবস সম্পর্কে একটু পড়বে, কারণ এখান থেকে প্রশ্ন আসতে পারে। তো আন্তর্জাতিক বাঘ দিবস কবে পালিত হয়? অপশান এ 29শে জুলাই, অপশান বি 23শে জুলাই, অপশান সি 28শে জুলাই, অপশান ডি 7ই এপ্রিল। তো ঝটপট বলো, আন্তর্জাতিক বাঘ দিবস কবে পালিত হয়? এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে 29শে জুলাই। তাহলে আন্তর্জাতিক বাঘ দিবস পালিত হয় 29শে জুলাই। 28 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশান এ। নেক্সট প্রশ্ন 29 নম্বর প্রশ্ন, ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় কোন পাতা? ভিভিআই প্রশ্ন। আমরা বাসক পাতা, তুলসী পাতা এগুলো সব পড়েছিলাম। তো ক্যান্সারের জন্য কী ব্যবহৃত হয়? অপশান এ আফিম গাছ, অপশান বি নয়নতারা, অপশান সি সিঙ্কোনা, অপশান ডি সর্পগান্ধা। তো ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হয় কোন গাছের পাতা বা কোন গাছ, সেটা বলো। ঝটপট বলার চেষ্টা করবে। প্রশ্ন নাম্বার দিয়ে কিন্তু উত্তর করার চেষ্টা করবে। অনেকেই দেখেছি খালি উত্তরটা করার চেষ্টা করো, অত তাড়াহুড়ার কোনো কিছু কারণ নেই। তোমরা প্রশ্ন নাম্বার লিখে কিন্তু উত্তর করবে, তাহলে তুমি যেটা করছো সেটা বাকিদের বুঝতে কিন্তু সুবিধা হবে। তো এখানে কিন্তু সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান বি নয়নতারা। নয়নতারা গাছের ডাল থেকে কিন্তু ক্যান্সারের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট প্রশ্নে আমরা মুভ করছি 30 নম্বর প্রশ্ন, অ্যাজোলা। তো দেখো এই অ্যাজোলা নিয়ে এর আগের দিনে অনেকের ঝামেলা ছিল, অনেকে বলছে পানা। তো দেখো আজকে পানা অপশানে রাখিনি, ওই জন্য আজকে অপশানে পানাটাকে রাখিনি। অ্যাজোলা কিন্তু পানা নয়। যারা পানা বলছো বা পানা বলে ভুল করছো তাদেরকে বারবার আমি মনে করে দিচ্ছি, অ্যাজোলা কিন্তু পানা নয়। তাহলে অ্যাজোলাটা কি? অপশান এতে আছে ফান জাতীয় উদ্ভিদ, অপশান বিতে আছে শৈবাল জাতীয় উদ্ভিদ, অপশান সি সমজাতীয় উদ্ভিদ, অপশান ডি সপুষ্পক উদ্ভিদ। তো ঝটপট 30 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে দেখো, অপশান এ হবে ফান জাতীয় উদ্ভিদ এটা। আচ্ছা, তোমাদের আরও একটা প্রশ্ন নিয়ে কিন্তু একটু ডাউট আছে, আই থিঙ্ক আমার সঙ্গে হয়তো তোমাদের উত্তরটা মিলছে না। স্কোয়াশ, স্কোয়াশ কোথাকার ফসল? তোমরা বলছো পাহাড়ি অঞ্চলের ফসল। ক্লাস 5 বা 4 কোনো বইয়ে দেওয়া আছে। তো আমার মনে হয় ক্লাস 4 বা 5-এর বইয়ে যেটা দেওয়া আছে, দার্জিলিংয়ের ফসল হলো স্কোয়াশ। ওখানে কি পাহাড়ি অঞ্চল লেখা আছে কিনা আমার জানা নেই, ঠিক আছে, তোমরা দেখবে ওখানে লেখা আছে দার্জিলিংয়ের ফসল হলো স্কোয়াশ। কারণ স্কোয়াশটা দার্জিলিংয়ে, আমাদের রাজ্যের দার্জিলিংয়ে মানে পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে কিন্তু স্কোয়াশ চাষ করা হয়ে থাকে। কিন্তু আমি যদি তোমরা একটু ইউটিউব বা নেট ঘাটো বা গুগলে সার্চ করে দেখবে মরুভূমির ফসল স্কোয়াশ আমাদের দার্জিলিং শহরে কিন্তু পালন করা হয়। তো আমি ওই জন্যই মরুভূমির উত্তরটা করেছিলাম। তোমরা অনেকেই বলছো পাহাড়ি, তো জানি না কেন ওখানে কিন্তু লেখা আছে দার্জিলিংয়ে স্কোয়াশ চাষ করা হয়। এটা কিন্তু আমার মতে হয় মরুভূমি অঞ্চলেরই ফসল, ঠিক আছে, তাই আমি মরুভূমিই বলেছিলাম। তোমরা একটু দেখে নিও এই জায়গাটা কি আছে ভালো করে। চলো পরের প্রশ্নে আমরা মুভ করি। 31 নম্বর প্রশ্ন কি বলেছে, শাকসবজির বজ্র ফেলার জন্য কী রঙের ড্রাম ব্যবহার করা উচিত?
তো যারা শহরে এলাকায় থাকো দেখবে এই শাকসবজির ডাম ফেলার জন্য প্রতিদিন সকালবেলা মিউনিসিপ্যালিটি থেকে একটা করে গাড়ি আসে ময়লা নিয়ে যাওয়ার জন্য, সেখানে আমরা বিভিন্ন রকমের ডাম ব্যবহার করি। সেই ডামগুলো কী কালারের হতে পারে? অপশান এ নীল, অপশান বি লাল, অপশান সি সাদা, অপশান ডি সবুজ। ঝটপট বলো, শাকসবজির বজ্র ফেলার জন্য কী রঙের ডাম ব্যবহার করা উচিত? তো এটা যারা দেখেছে তাদের কাছে কিন্তু খুব সহজেই উত্তরটা করে দিতে পারবে। এবার যারা দেখোনি তারা কিন্তু খুব মুশকিল হয়ে যাবে উত্তরটা করা। তো দেখবে সবুজ রঙের মানে হালকা সবুজ, খুব গাঢ় একটা সবুজ না, কচি পাতা কালারের যে সবুজ রঙটা হয় সেরকম ডাম কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। তো সবুজ রঙের, অপশান ডি কিন্তু সঠিক উত্তর। 32 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, নিম্নলিখিত কোন কাজে জলীয় বাষ্পের বিশেষ ভূমিকা আছে? অপশান এ গ্রিন হাউস প্রভাব, অপশান বি ওজোন স্তরের ক্ষয়, অপশান সি CO2 বৃদ্ধি, অপশান ডি CFCর বৃদ্ধি। জলীয় বাষ্পের বিশেষ ভূমিকা আছে কোথায়? গ্রিন হাউস প্রভাবের ক্ষেত্রে কিন্তু জলীয় বাষ্প খুব বেশি দরকার পড়ে। গ্রিন হাউস প্রভাবের যে মূল কারণ সেটাই হলো জলীয় বাষ্প। অনেকে কার্বন ডাইঅক্সাইড বলে, কিন্তু সবথেকে বেশি কিন্তু জলীয় বাষ্প বা ভেপার থেকে আসে। ঠিক আছে, তাহলে জলীয় বাষ্পের বিশেষ ভূমিকা কোথায় আছে? গ্রিন হাউস গ্যাসে। চলো নেক্সট প্রশ্ন, প্রবাল বা কোরাল, এই প্রশ্নটাও আমি করিয়েছি। এটাও আমাদের যে প্রাইমারি যে 3 থেকে 5-এর যে বইগুলো আছে সেই বই থেকেই নেওয়া। কোরাল বা প্রবাল হলো এক ধরনের, অপশান এ সামাজিক অমেরুদণ্ডী প্রাণী, অপশান বি সামুদ্রিক মেরুদণ্ডী প্রাণী, অপশান সি সামুদ্রিক অপুষ্পক প্রাণী, অপশান ডি উপরের কোনোটিই নয়। তো আমি বলেছিলাম প্রবাল বা কোরাল এক ধরনের অমেরুদণ্ডী প্রাণী। তো এখানে একটাই অমেরুদণ্ডী উত্তর দেওয়া আছে, তাহলে অপশান এ কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে 33 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশান এ হয়ে গেল। নেক্সট প্রশ্নে আমরা মুভ করি। 34 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, অ্যাসিড বৃষ্টিতে কোন গ্যাস থাকে? অপশান এ সালফার অক্সাইড, অপশান বি নাইট্রোজেন ডাইঅক্সাইড, অপশান সি কার্বন মনোঅক্সাইড, অপশান ডি সালফার ডাইঅক্সাইড। তো ঝটপট বলো, অ্যাসিড বৃষ্টিতে কোন গ্যাস থাকে? তো অ্যাসিড বৃষ্টিতে সবথেকে বেশি পরিমাণে যে গ্যাসটা থাকে সেটা হলো সালফার ডাইঅক্সাইড। তাহলে 34 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশান ডি সালফার ডাইঅক্সাইড। নেক্সট প্রশ্ন 35 নম্বর প্রশ্ন, শব্দের প্রাবল্য মাত্রা প্রকাশ করা হয়। আমরা এর আগের দিন পড়েছিলাম কত ডিগ্রি কত প্রাবল্যের শব্দ ব্যবহার করা হয়, 60 বা 65 একটা উত্তর আমরা করেছিলাম। ঠিক আছে, তো আজকে বলেছে শব্দের প্রাবল্য মাত্রা প্রকাশ করা হয় কোন এককে? অপশান এ মিলিগ্রামে, অপশান বি পিকোমিটারে, অপশান সি মাইক্রোমিটারে, অপশান ডি বেল বা ডিসিবেলে। তো আমরা জানি শব্দের প্রাবল্য মাত্রা মাপা হয় বেল বা ডেসিবেল এককে। অপশান ডি কিন্তু সঠিক উত্তর 35 নম্বর প্রশ্নের। নেক্সট প্রশ্ন 36 নম্বর প্রশ্ন, সক্রিয় গবেষণা শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করা হয়। সক্রিয় গবেষণা শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করা হয় কত খ্রিস্টাব্দে? অপশান এ 1926 খ্রিস্টাব্দে, অপশান বি 1930 খ্রিস্টাব্দে, অপশান সি 1946 খ্রিস্টাব্দে, অপশান ডি 1936 খ্রিস্টাব্দে। তো ঝটপট বলো, সক্রিয় গবেষণা শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করা হয় কবে থেকে? তো এখানে কিন্তু সঠিক উত্তরটা হয়ে যাবে 1926 সালেই কিন্তু সক্রিয় গবেষণা শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করা হয়ে থাকে। তাহলে অপশান এ কিন্তু এখানে সঠিক উত্তর 1926 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্নে আমরা মুভ করছি 37 নম্বর প্রশ্ন, মাটির একটি অস্বাভাবিক উপাদান হলো। অপশান এ কেঁচো, অপশান বি মাছের কাঁটা, অপশান সি ওষুধের মোড়ক, অপশান ডি অণুজীব। অস্বাভাবিক উপাদান, স্বাভাবিক না কিন্তু, অণুজীব, কেঁচো, মাছের কাঁটা এগুলো হলো স্বাভাবিক উপাদান। কিন্তু ওষুধের মোড়ক মানে ওষুধের যে খামগুলো হয় বা খাপটিগুলো হয় যেগুলো বলি আমরা নাকি, ওষুধের যে পাতাগুলো হয়, ওষুধ খেয়ে নেওয়ার পর যে পাতাটা আমরা ফেলে দিই সেটাও ওষুধের মোড়ক, এটা হলো অস্বাভাবিক উপাদান। অপশান সি কিন্তু সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে আমরা মুভ করছি 38 নম্বর প্রশ্ন, ভারতের ভূগর্ভস্থ জলে ফ্লুরাইডের মাত্রা বিপজ্জনক অবস্থায় বর্তমান। ফ্লুরাইড, ঠিক আছে, অপশান এ পশ্চিমবঙ্গ ও বিহারে, অপশান বি কেরল ও মহারাষ্ট্রে, অপশান সি উড়িষ্যা এবং মধ্যপ্রদেশে, অপশান ডি হরিয়ানা এবং রাজস্থানে। তো ঝটপট বলো, খুব সুন্দর একটা প্রশ্ন।
ভারতের ভূগর্ভস্থ জলে ফ্লুরাইডের মাত্রা বিপজ্জনক অবস্থায় রয়েছে কোথায়? 38 নাম্বার প্রশ্ন। এখানে কিন্তু সঠিক উত্তরটা হবে হরিয়ানা এবং রাজস্থান। তো অপশান ডি কিন্তু এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 39 নাম্বার প্রশ্ন। কোন শস্যকে খারিফ শস্য বলে? সেম একই রকম প্রশ্ন কিন্তু আমরা এর আগেও একটা ক্লাসে করিয়েছিলাম। এগুলো সবই কিন্তু 3 থেকে 5-এর যে বইটা সেই বই থেকে নেওয়া প্রশ্ন। তো দেখো, অপশান এ বর্ষাকালে যে ফসল চাষ করা হয়, অপশান বি শীতকালে যে ফসল চাষ করা হয়, অপশান সি মরুভূমিতে যে ফসল চাষ করা হয়, অপশান ডি উপরের কোনোটিই নয়। তো আমি বলেছিলাম বর্ষাকালে যে ফসল চাষ করা হয় তাকে খারিফ শস্য বলে, আর শীতকালে যে ফসল চাষ করা হয় তাকে রবি শস্য বলা হয়। তো অপশান এ কিন্তু 39 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট প্রশ্ন 40 নম্বর প্রশ্ন। উলের জামা কাপড় তৈরি হয় অপশান এ তুলো দিয়ে, অপশান বি নাইলন ফাইবার দিয়ে, অপশান সি পলিস্টার পলিমার দিয়ে, অপশান ডি কাকটাইল পলিমার দিয়ে। তো ঝটপট বলো 40 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? উলের জামা কাপড় তৈরি হয় কী দিয়ে? অপশান ডি কাকটাইল পলিমার দিয়ে। তাহলে 40 নম্বর প্রশ্নের কিন্তু সঠিক উত্তর কিন্তু অপশান ডি হয়ে যাবে। নেক্সট প্রশ্ন 41 নম্বর প্রশ্ন। আমাদের ভারতের সবচেয়ে প্রাচীন জাতীয় উদ্যান রয়েছে। তোমরা এখানে বলবে ভারতের সবচেয়ে প্রাচীন জাতীয় উদ্যান কোনটি? এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। আমি এখানকার উত্তরটা বলছি, তোমরা খালি প্রাচীন জাতীয় উদ্যানের নামটা কমেন্ট বক্সে কমেন্ট করবে। এখানে কিন্তু অপশান এতে আছে পশ্চিমবঙ্গে, অপশান বিতে আছে উত্তরাখণ্ডে, অপশান সিতে আছে হরিয়ানাতে, অপশান ডিতে আছে আসামে। যখন এই জাতীয় উদ্যানটা তৈরি হয়েছিল তখন সেটা উত্তরপ্রদেশে ছিল। তারপরে উত্তরপ্রদেশ যখন ভাগ হয়ে যায় উত্তরপ্রদেশ আর উত্তরাখণ্ডে, তখন এই জাতীয় উদ্যানটা উত্তরাখণ্ডে পড়ে গেছে। তো এটা কিন্তু উত্তর অপশান বি উত্তরাখণ্ড হয়ে যাবে। কিন্তু জাতীয় উদ্যানটার নাম কি সেটা তোমরা কমেন্টে কমেন্ট করে জানাবে। নেক্সট প্রশ্ন। অগ্ন্যাশয়কে কেটে বাদ দিলে যে যৌগটি অপাচিত থাকে সেটি কোনটি? অগ্ন্যাশয়কে কেটে বাদ দিলে যে যৌগটি অপাচিত থেকে যাবে সেটি হলো অপশান এ কার্বোহাইড্রেট, অপশান বি ফ্যাট, অপশান সি ল্যাকটোজ, অপশান ডি উপরের কোনোটিই নয়। তো ঝটপট বলো 42 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অগ্ন্যাশয়কে কেটে বাদ দিলে যে যৌগটি অপাচিত থেকে যাবে সেটা হলো কার্বোহাইড্রেট। কারণ কার্বোহাইড্রেট পরিপাক কিন্তু আমরা জানি অগ্ন্যাশয়তেই হয়। নেক্সট 43 নম্বর প্রশ্ন। নিচের কোনটি স্থলভাগের খাদ্য শৃঙ্খল নয়? অপশান এ উদ্ভিদ, খরগোশ, শেয়াল, অপশান বি উদ্ভিদ, হরিণ, বাঘ, অপশান সি উদ্ভিদ, মহিষ, সিংহ, অপশান ডি উদ্ভিদ, নেকড়ে, মেরু ভাল্লুক। তো দেখো এখানে যে কটা অপশান আছে সবগুলোই স্থলভাগের জিনিস, ঠিক আছে? তার মধ্যে আমাকে স্থলভাগে নয় বললো, তো উদ্ভিদ, খরগোশ, শিয়াল এটা তো হবেই না, বাঘ, সিংহ হবে না, মেরু ভাল্লুক, ঠিক আছে, এইটা কিন্তু হতে পারে। তাহলে এটাই আমাদের উত্তর হবে, কারণ ওই তিনটে যদি না হয় তাহলে অপশান ডি কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে। একটু বেসিক নলেজ কিন্তু খাটাতে হবে অনেক সময় প্রশ্নতে। সেই জিনিসগুলো যদি খাটাতে পারো দেখবে প্রশ্নের উত্তর করাগুলো কিন্তু খুব সহজ হয়ে যাবে। আর যদি এই বেসিক নলেজগুলো যদি পরীক্ষার ফলে ঠিকঠাক না অ্যাপ্লাই করতে পারো তাহলেই কিন্তু মুশকিল হয়ে যাবে। তাই একটু এগুলো ঠিকঠাক করে করার চেষ্টা করবে। নেক্সট প্রশ্নে আমরা মুভ করছি 44 নম্বর প্রশ্ন। কয়েক ঘন্টা প্রচুর বৃষ্টিপাতের ফলে কোনো দুর্যোগ ঘটে, এটাকে কি বলা হয়? হরফাবান, অপশান বি ভূমিক্ষয়, অপশান সি জলদূষণ, অপশান ডি বাঁধের ক্ষতি। বলো 44 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটি হবে? যারা ভিডিওটা দেখছো যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে। যদি ভালো না লেগে থাকে, কেউ বলেনি আজ পর্যন্ত, আমি বলছি ভিডিওটা ডিসলাইক করবে, তবুও কিছু একটা করবে। যদি ভিডিও ভালো না লেগে থাকে অবশ্যই ডিসলাইক করে দেবে। ভিডিওটা ভালো লাগছে বলেই তোমরা ভিডিওটা দেখছো, ঠিক আছে? যদি তোমাদের মনে হয় ভিডিওটা ভালো লাগছে না তবুও দেখছি জোর করে, তাহলে অবশ্যই ডিসলাইক করে দেবে। তো বলো 44 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এটাকে হবে হরফাবান। হরফাবান।
ঠিক আছে, কয়েক ঘন্টা বৃষ্টিতে যে প্রচুর বৃষ্টি পড়ে যে দুর্যোগটা শুরু হয় সেটাকে বলা হয় হরফা বান। নেক্সট প্রশ্ন 45 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সঠিক জোর নয়? অপশান এ ব্যাকটেরিয়া সংক্রমণে পেট খারাপ হলে অ্যান্টিবায়োটিক বা জীবাণুনাশক। অপশান বি অম্বল বা অ্যাসিডিটি হলে অ্যান্টিসেপটিক। অপশান সি ছেড়ে যাওয়া বা কেটে যাওয়া হলে অ্যান্টিসেপটিক। অপশান ডিতে আছে চোট লেগে ব্যথা হলে পেন কিলার বা বেদনানাশক। তো এই চারটে জোর দেওয়া আছে, তার মধ্যে কোনটা ঠিক নয়? তো দেখো এইখানে অ্যান্টিসেপটিক আছে, এখানেও অ্যান্টিসেপটিক আছে, কিন্তু দুটো কিন্তু আলাদা জিনিস। তাহলে ছেড়ে যাওয়া বা কেটে গেলে আমরা অ্যান্টিসেপটিক হয়ে যায়, সেটা সেপটিক হয়ে যায়, অ্যান্টিসেপটিক নিতে হয়। তাহলে এইটাতে কখনোই হবে না অম্বল বা অ্যাসিডিটিতে। তাহলে এখানে কিন্তু সঠিক উত্তরটা আছে। তাহলে অপশান বি কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এইভাবে উত্তরগুলো কিন্তু পরীক্ষা হলে করতে হবে। তাহলে 40 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশান বি। নেক্সট প্রশ্ন 46 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সঠিক জোর নয়? ভালো করে মাথায় রাখবে। অপশান এতে আছে ভিটামিন ডি রিকেট। অপশান বিতে আছে ভিটামিন বি বেরি। অপশান সিতে আছে আয়রনের অভাবে কোয়াশিকর। অপশান ডিতে আছে ভিটামিন এ যার অভাবে খসখসে চামড়া। তো এবার দেখো আমরা সবাই জানি ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়, ভিটামিন বি এর অভাবে বেরি রোগ হয়, এবার ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়, এটা সবাই জানে। তাই অনেকেই উত্তরটা এটা করে দিবে আর নিজে 0 একটা সংখ্যা পেয়ে যাবে প্রশ্নের উত্তরে। কারণ ভিটামিন এর অভাবে যেমন রাতকানা রোগও হয়, সেরকমই চামড়ার ক্ষতিও হয়। ঠিক আছে, কিন্তু এই যে কোয়াশিকর এটা কিন্তু প্রোটিনের অভাবে হয়, আয়রনের অভাবে হয় না। আয়রনের অভাবে কি হয়? টেরা চোখ হয়, জড়বুদ্ধি হয়, আমরা আগের দিনই পড়েছিলাম। তো এখানে কিন্তু আয়রনের অভাবে টেরা চোখ না, আমি ভুল বললাম। আয়রনের অভাবে কী হয়? রক্তাল্পতা হয়। ঠিক আছে, তো এগুলো হয়। কোয়াশিকর হয় প্রোটিনের অভাবে। তাহলে এইটাই ভুল আছে, অপশান সি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। যারা ডি বলছো তাদের কিন্তু ভুল হয়ে গেল। কোয়াশিকর রোগটা হয় প্রোটিনের অভাবে, কোয়াশিকর ম্যারাসমাস এই রোগগুলো হয় প্রোটিনের অভাবে। চলো নেক্সট প্রশ্নে আমরা মুভ করি। 47 নম্বর প্রশ্ন, জমির সামগ্রিক উৎপাদনশীলতাকে বলে। অপশান এ ল্যান্ড ইউজ। অপশান বি ল্যান্ড কভার। অপশান সি ল্যান্ড ক্যাপাবিলিটি। অপশান ডি ল্যান্ডফিল। তো জমির সামগ্রিক উৎপাদনশীলতাকে কি বলা হয়? নতুন প্রশ্ন, হয়তো তোমরা দেখোনি এই প্রশ্ন, এরকম টাইপের প্রশ্ন আগে। তো এগুলো কিন্তু ক্লাস 3 থেকে 5 বই থেকেই নেওয়া, যাতে তোমাদের প্রিপারেশনে কোনো খামতি না থাকে। তাই কিন্তু সুন্দর সুন্দর প্রশ্ন নিয়ে আসা। তো বলো 47 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে ল্যান্ড ক্যাপাবিলিটি। অপশান সি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট প্রশ্ন 48 নম্বর প্রশ্ন, কি বলেছে? ভারতের প্রাচীনতম পরমাণু শক্তি কেন্দ্র কোনটি? অপশান এ তামিলনাড়ুর কালপক্কম। অপশান বি কর্ণাটকের কৈগা। অপশান সি উত্তরপ্রদেশের নারোরা। অপশান ডি মহারাষ্ট্রের তারাপুর। তাহলে 48 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? আমরা জানি মহারাষ্ট্রের তারাপুর কিন্তু সবচেয়ে প্রাচীনতম পারমাণু শক্তি কেন্দ্র। তাহলে অপশান ডি কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে, মহারাষ্ট্রের তারাপুর। নেক্সট প্রশ্ন 49 নম্বর প্রশ্ন, একদম আমরা ক্লাসের শেষ দিকে এসে দাঁড়িয়ে গেছি আজকে। 49 নম্বর প্রশ্নে, ভারতের খনিজ সম্পদ সমৃদ্ধ রাজ্য কোনটি? ভারতে খনিজ সম্পদ সমৃদ্ধ রাজ্য কোনটি? অপশান ই কেরালা। অপশান বি অসম। অপশান সি সিকিম। অপশান ডি ঝাড়খণ্ড। আমরা জানি ছোটনাগপুর মালভূমি কিন্তু খনিজ সম্পদে সমৃদ্ধ। তো ছোটনাগপুর মালভূমির উপরে কোনটা আছে? কেরালা, এটা তো কোস্ট লাইনে আছে। সিকিম পাহাড়ি অঞ্চল, আর আসাম তো হবে না, ওটা তো 7 সিস্টারের মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে কিন্তু অপশান ডি ঝাড়খণ্ড হয়ে যাবে। তাহলে 49 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশান ডি। নেক্সট প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, খুব সুন্দর একটা প্রশ্ন রেখে শেষ করা হয়েছে। আমাদের দেশে সর্বাপেক্ষা দীর্ঘ জাতীয় সড়ক হলো কোনটি? অপশান এ NH1। অপশান বি NH2। অপশান সি NH3। অপশান ডি NH9। যেটা কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃত দীর্ঘ জাতীয় সড়ক কোনটা? ঝটপট বলার চেষ্টা করো 50 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটি হবে।
আমাদের দেশে সর্বাপেক্ষা দীর্ঘ জাতীয় সড়ক হলো NH2। অপশান বি, ন্যাশনাল হাইওয়ে 2 যেটা আছে সেটাই কিন্তু আমাদের দেশে সর্বাপেক্ষা দীর্ঘ জাতীয় সড়ক। এই ছিল আজকের 50টা প্রশ্ন। কেমন লাগলো জানাবে কমেন্ট করে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে। চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, যারা নতুন আমার চ্যানেলটাকে ভিজিট করছো, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে। কারণ প্রাইমারি টেট পরীক্ষা হয়ে যাওয়ার পরে আমরা WBPSCর ফুড এসআই, মিসলেনিয়াস এবং পিএসসি ক্লার্কশিপের জন্য জিকে, জিএস, ম্যাথ এবং পিএসসি ক্লার্কশিপ স্পেশাল ইংলিশ ক্লাস, প্র্যাকটিস ক্লাস নিয়ে আসবো প্রত্যেক দিন যেই টাইমে আমরা ক্লাস করাই সেইভাবেই। তো ওই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতেই পারো এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করো। ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনা করো। থ্যাংক ইউ।